তোদেরকে মেজারমেন্ট অফ ন্যাশনাল ইনকামে প্রথম পদ্ধতিটা বলেছিলাম। প্রথম পদ্ধতিটা কি ছিল? প্রথম পদ্ধতিটা ছিল হচ্ছে গিয়ে উৎপাদন সুমারি পদ্ধতি বা উৎপাদন পদ্ধতি। আশা করি সেটা তোরা বুঝতে পেরেছিস। এবারে আমরা চলে যাব হচ্ছে আয় সুমারি পদ্ধতি বা আয় পদ্ধতি, যেটাকে বলা হয় হচ্ছে ইনকাম মেথড। এই ইনকাম মেথড মানে হচ্ছে কি, যে এই মেথডটার মূল বিষয়বস্তু হচ্ছে কি, যে আমরা জানি যে উৎপাদনের চারটি উপাদান আছে। কি কি? একটা হচ্ছে ল্যান্ড, দ্বিতীয় হচ্ছে লেবার, তৃতীয় হচ্ছে ক্যাপিটাল, আর চতুর্থ হচ্ছে অর্গানাইজেশন। ব্যাপারটা হচ্ছে কি, যে এগুলো উৎপাদনের উপাদান। এই উপাদানগুলোর এক একটা নিশ্চয়ই দাম আছে। ল্যান্ডের দাম কি? ল্যান্ডের দাম হচ্ছে খাজনা, মানে রেন্ট। লেবারের দাম কি? ওয়েজেস। ক্যাপিটালের দাম কি? ইন্টারেস্ট। আর অর্গানাইজেশনের দাম কি? অর্গানাইজেশনের দাম হচ্ছে প্রফিট। এইগুলো নিয়ে আমরা, এইগুলো হচ্ছে এগুলোর দাম, মানে এইগুলোই হচ্ছে এগুলো, মানে ল্যান্ডকে ব্যবহার করলে সেখানে খাজনা দিতে হবে, লেবার ব্যবহার করলে তাকে মজুরি দিতে হবে, ক্যাপিটাল ব্যবহার করলে ইন্টারেস্ট দিতে হবে, অর্গানাইজেশনকে ব্যবহার করলে প্রফিট দিতে হবে। তো ঘটনা হচ্ছে যে আমার সেক্ষেত্রে আয় পদ্ধতির তাহলে মূল বক্তব্য হচ্ছে এই রেন্ট প্লাস ওয়েজেস প্লাস ইন্টারেস্ট প্লাস প্রফিট যোগ করে যেটা পায় সেটাই হচ্ছে ইনকাম মেথডের মূল বক্তব্য। এবং এটাকে আমরা কি বলছি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এফসি। এফসি কেন বলছি? ফ্যাক্টর কস্ট। কেন ফ্যাক্টর কস্ট? এগুলো তো উপাদানের দাম বা ব্যয়। আমি যদি প্রডিউসার হই তাহলে আমাকে জমি ব্যবহার করতে গেলে খাজনা দিতে হবে, আমাকে যদি লেবার নিয়োগ করতে হয় মজুরি দিতে হবে, আমি ক্যাপিটালকে যদি কোনো জায়গা থেকে ধার করে আনি ইন্টারেস্ট দিতে হবে, আর অর্গানাইজেশনকেও প্রফিট পাওয়াতে হবে। ঠিক আছে? তো এখানে দেখ, আমি যেখানে লিখেছি মোট জাতীয় উৎপাদন থেকে যদি বিদেশ থেকে অর্জিত আয় বাদ দেওয়া হয়, কি বললাম? মোট জাতীয় উৎপাদন থেকে, মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে বিদেশ থেকে অর্জিত আয় যদি বাদ দেওয়া হয়, তাহলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এক ফ্যাক্টর কস্ট। আবার কি বলছে? আবার মোট জাতীয় উৎপাদন ও মোট অন্তর্দেশীয় উৎপাদন থেকে অবচয়, মানে আমি যেটা বলতে চাইছি যে আমার এখানে কি বললাম? জিএনপি। জিএনপি মানে হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে আমি এখান থেকে বার করতে চাইছি জিডিপি। জিডিপি হচ্ছে ফ্যাক্টর কস্ট। কি করে বার করব? জিএনপি থেকে যদি বিদেশি আয়, মানে বিদেশি আয় মানে হচ্ছে ফরেন ইনকাম, যদি মাইনাস করি তাহলে পাবো হচ্ছে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক তেমনি ভাবে আমরা যদি এই জিডিপি থেকে যদি ডেপ্রিসিয়েশন মাইনাস করি, ডেপ্রিসিয়েশন মাইনাস করি, তাহলে পাবো হচ্ছে এনডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট, ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবেই আমরা কি করব? এইভাবেই আমরা যখন মানে আয় পদ্ধতিকে করব, তখন এইভাবে আয় পদ্ধতির ক্ষেত্রে ব্যাপারটাকে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশন করবার ক্ষেত্রেও বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কি সেই সতর্কতা? প্রথমত বলছে যে হস্তান্তর আয়কে জাতীয় আয়ের মধ্যে ধরা হবে না। এবার কথা হচ্ছে হস্তান্তর আয় কি? হস্তান্তর আয় বলতে অনুদান, ভিক্ষে, এগুলোকে বোঝায়। কেন? এগুলো তো কোনো প্রোডাক্টিভিটি নেই, সেই জন্য এখানে ধরা হবে না। দ্বিতীয়ত মূলধনী লাভকে এখানে ধরা হবে না। মূলধনী লাভ কাকে বলে? আমরা ট্যাক্সে পড়েছি, কোনো সম্পত্তি বিক্রি করে যে আয় হয় সেটাই হচ্ছে, মানে কোনো সম্পত্তি বিক্রি করে যে লাভ হয় বা লোকসান হয় সেটাই হচ্ছে মূলধনী লাভ বা লোকসান। তাহলে সেটা তো একটা লাভ, সেটা কোনো প্রোডাক্টিভিটি নেই, তাহলে সেটাকেও আমরা নেব না। যেমন কোনো ব্যক্তি প্রতিষ্ঠানে নিযুক্ত না থেকে স্বয়ং প্রবৃত্ত পেশায় যদি সে নিযুক্ত থাকে, তাহলে তার আয়টাকে জাতীয় আয়ের মধ্যে ধরা হবে। ধর ব্যাপারটা হচ্ছে যে আমি তো জাতীয় আয় ভাবছি, ধর সে কোনো প্রতিষ্ঠানে নেই, মানে সে কোনো ফার্মের সাথে যুক্ত নেই, কিন্তু সে নিজেই
উৎপাদন করতে সক্ষম হয়। উৎপাদন করতে সক্ষম হয় মানে সে নিজে পেশাদার। ধর তোর পাড়ায় একজন ডাক্তার, সে কি করছে, সে কোনো জায়গায় অ্যাটাচ নেই, মানে কোনো হসপিটাল বা নার্সিংহোমে অ্যাটাচ নেই, সে তোর পাড়াতেই একটা ডিসপেন্সারি খুলে সে কি করছে, চিকিৎসা করছে, বিনিময়ে সে ফিস পাচ্ছে। তাহলে সেই ফিসটাকে জাতীয় আয়ের মধ্যে ধরতে হবে বলছে। কেন? এর একটা প্রোডাক্টিভিটি রয়েছে। যৌথ মূলধনী প্রতিষ্ঠানগুলি যে মুনাফা জাতীয় আয় করে, সেই মুনাফা জাতীয় আয়ের ওপর এখানকার এটা এগুলো তো সব অনেক আগের গল্প। এখানে একটা ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্সের কথা বলেছে, যেটাকে বলা হয় হচ্ছে গিয়ে ওই ডিভিডেন্ডের বাংলা কথা হচ্ছে যে তোর গিয়ে লভ্যাংশ কর। তাহলে সেই লভ্যাংশ কর এখন উঠে গেছে। যাই হোক, তাহলে এই লভ্যাংশ কর যখন দিতে হয়, তাহলে লভ্যাংশ কর মানে কি, লাভ হবে, সেই লাভের অংশ আমি শেয়ার হোল্ডারদের দেবো, সেই শেয়ার হোল্ডারদের মানে লাভের অংশ দেওয়ার পর তার উপরে আমি একটা ট্যাক্স দেবো, দ্যাট ইজ কল হচ্ছে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন ট্যাক্স। সেটাকে এর মধ্যে ধরতে হবে। কেন? লাভ কি করে হবে? জিনিস প্রোডাকশন করলে লাভ হবে, তাহলে প্রোডাক্টিভিটি আমার এখানে জিনিসটা তৈরি করতে সাহায্য করছে। বেআইনি কার্যকলাপ থেকে উদ্ভূত আয়ের মধ্যে ধরা হবে না, মানে জাতীয় আয়ের মধ্যে ধরা হবে। কেন? বেআইনি কার্যকলাপ নিশ্চয়ই আমরা কনসিডার করব না। দেশের ব্যক্তি বা পরিবার সমূহ তাদের আয়ের একটি অংশ সরকারকে আয়কর হিসাবে দেয়। তাহলে সরকারকে যদি আয়কর হিসাবে দেয়, তাহলে আমরা আয়করকে কি বলে থাকি? প্রত্যক্ষ কর। আমাদের রোজগার করা জিনিসের উপর আমরা যে টাকা, যে ট্যাক্স দিই, সেটাই হচ্ছে আয়কর। তাহলে এটাকে অবশ্যই কি করতে হবে? জাতীয় আয়ের মধ্যে ধরতে হবে। কেন? এটা সরকারের একটা অন্যতম আয় বলে গণ্য হয়। ঠিক আছে? আরো কি বলছে, যে এই মুনাফা কর এটাও একটা প্রত্যক্ষ কর বলে গণ্য করা হয়। সপ্তমত কি বলছে, জাতীয় আয় পরিমাপ করার সময় জাতীয় মূলধনের অবচয় বাদ দিতে হয়। আমি দেখলাম অবচয়কে বাদ দিতে হয়। মোট জাতীয় উৎপাদন থেকে অবচয় বাদ দিলে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। অষ্টমত, উৎপাদক নিজের উৎপাদন, নিজের শ্রম, মূলধন, জমি এগুলো যদি ব্যবহার করে, মানে উৎপাদক নিজেরই ধর কি আছে, ল্যান্ড আছে, নিজেই লেবার ব্যবহার করছে, নিজেই ক্যাপিটাল দিয়েছে, নিজে অর্গানাইজেশন দিয়েছে, এগুলোর কি হচ্ছে, এগুলো যদি ও নিজে না দিয়ে অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসতো, বা অন্য কাউকে লেবার হিসেবে ব্যবহার করতো, বা অন্য কোনো অর্গানাইজেশনে ব্যাপারটা ঘটতো, তাহলে তো এর জন্য ভাড়া দিতে হতো, কি এর জন্য রেন্ট, এর জন্য ওয়েজেস, এর জন্য ইন্টারেস্ট, এর জন্য প্রফিট। তার মানে যে মালিক, সে নিজে সব কিছু করার জন্য এর কিন্তু একটা অন্তর্নিহিত ব্যয় কিন্তু রয়েছে। এটাকে কি করতে হবে? এটাকেও কিন্তু জাতীয় আয়ের মধ্যে ধরতে হবে। কেন? সে নিজেই এফর্টটা দিচ্ছে, তাহলে তার এফর্ট থেকেই রোজগারটা হতে পারত। এই ব্যাপারগুলো আয় পদ্ধতির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আমাদের আর একটা পদ্ধতি শেষ বাকি রইল, সেটা হচ্ছে ব্যয়সুমারি পদ্ধতি বা ব্যয় পদ্ধতি। হয়তো 2-3 মিনিটের ব্যাপার। এইটা হলে আমাদের এই চ্যাপ্টারটা টোটো কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমরা 2টো চ্যাপ্টার শেষ করে ফেললাম। আপাতত এই ভিডিওটা এইটুকুই।